আজকের পর্বে আমরা একেবারে গভীরে যাব পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক গ্রামের একটি ঘটনার। সময়টা ধরুন ৯০-এর দশক। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো মূলত এক ব্যক্তির অনলাইন বয়ান। উনি নিজের পরিবারের সাথে ১৯৯৫ থেকে ৯৭ সাল পর্যন্ত ঘটে যাওয়া কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথা লিখেছেন। আর দেখুন, এই ঘটনাটা কিন্তু শুধু একটা ভূতের গল্প বলে উড়িয়ে দিলে চলবে না। এটা আসলে আধুনিক যুক্তিবাদ আর প্রাচীন বিশ্বাসের একটা সরাসরি সংঘাতের কাহিনী। আমরা দেখব কিভাবে একটা সাধারণ সিদ্ধান্ত একটা পরিবারকে একেবারে খাদের কিনারায় নিয়ে যায়। চলুন তাহলে একদম গল্পটার ভেতরে ঢোকা যাক। তো গল্পের মূল চরিত্র, ধরা যাক তার নাম দীপ, পারিবারিক কিছু ঝামেলার কারণে ঠিক করলেন যে তিনি গ্রাম থেকে একটু দূরে নিজের মতো করে একটা বাড়ি বানাবেন। জায়গাটাও কিন্তু উনি বেছেছিলেন বেশ অদ্ভুত, তাই না? হ্যাঁ, চারিদিকে শুধু ধান ক্ষেত আর কিচ্ছু নেই, একদম নির্জন। বাড়ির লোক কিন্তু ওর পরিবার বারবার বারণ করেছিল, বলেছিল এত ফাঁকা জায়গায় বাড়ি করাটা ঠিক হচ্ছে না। এখানেই কিন্তু গল্পের প্রথম মোচড়টা। বেশিরভাগ সময় তো এই ধরনের সিদ্ধান্ত আসে একটা জেদ থেকে। দীপও হয়তো ভেবেছিলেন যে তিনি আধুনিক চিন্তাভাবনার মানুষ, এসব পুরনো ধ্যান ধারণা এসবে কান দেবেন না। ঠিক। কিন্তু উনি যে জায়গাটা বেছে নিয়েছিলেন সেটার ভৌগোলিক অবস্থানটাই খুব খুব গুরুত্বপূর্ণ ছিল। ঠিক কিরকম? জায়গাটাতে বিশেষ কি ছিল? দেখুন, বাড়িটার পশ্চিম দিকে ছিল একটা পুরনো পুকুর, আর উত্তর পূর্ব দিকে দিক নিজেই একটা নতুন পুকুর খোঁড়ালেন। আচ্ছা। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাড়ির দক্ষিণ দিকের যে গেট, সেখান থেকে মাত্র ৮০০ মিটার দূরে ছিল গ্রামের শ্মশান। ও, এবার ভাবুন, একদিকে পুকুর যা জীবনের প্রতীক, জলের উৎস, আর অন্যদিকে শ্মশান যা মৃত্যুর শেষ ঠিকানা। এই দুটো ভিন্ন শক্তির ক্ষেত্রের ঠিক মাঝখানে দ্বীপ তার বসতি স্থাপন করলেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটা একটা সাংঘাতিক সংবেদনশীল জায়গা। তার উনি নিজের অজান্তেই দুটো আলাদা জগতের মাঝখানে একটা দরজা খুলে দিয়েছিলেন আর কি। আচ্ছা, বাড়ি তৈরির আগে তো ভূমি পূজা হয়, সেটাও কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, হয়েছিল। আর সেখানেই কিন্তু প্রথম স্পষ্ট সতর্ক বার্তাটা আসে। কি রকম? পূজার জন্য যে পুরোহিতকে ডাকা হয়েছিল, তিনি জায়গাটা দেখেই সঙ্গে সঙ্গে বলেন যে বাড়ির নকশাটা সামান্য পূর্ব দিকে সরাতে হবে। তার কথা অনুযায়ী বাড়ির পশ্চিম দিকের জায়গাটা কারোর যাতায়াতের পথ। কারোর যাতায়াতের পথ কথাটা শুনতেই কেমন গা ছমছম করে ওঠে। কিন্তু দীপ তো এসব বিশ্বাস করার লোক ছিলেন না, তাই না? বিলকুল না, যুক্তিবাদী মানুষ। তিনি ভাবলেন পুরোহিত বোধহয় টাকা রোজগারের জন্য এসব বলছেন। আচ্ছা, ফন্দি ফিকির। একদম। তিনি পরামর্শটা একরকম হেসেই উড়িয়ে দিলেন। আর এই অবিশ্বাসটাই পরবর্তী ৩ বছরের বিভীষিকার ভিত্তিপ্রস্তরটা ওখানেই স্থাপন হয়ে গেল। এরপর তো বাড়ির কাজ শুরু হলো, আর সমস্যাটাও শুরু হলো প্রায় সাথে সাথেই। ওই পশ্চিমের দেওয়ালটা নিয়ে, তাই তো? হ্যাঁ, যতবারই পশ্চিম দিকের দেওয়ালটা গাঁথা হয় ততবারই সেটা হয় ভেঙে পড়ে, নয়তো তাতে মস্ত বড় ফাটল ধরে। প্রথমে দীপ ভাবলেন গ্রামের কেউ শত্রুতা করে এই কাজ করছে। এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। মানুষ তো প্রথমে জাগতিক কারণই খোঁজে। দীপও তাই করেছিলেন। উনি ভাবতেই পারেননি যে সমস্যাটা মানুষের ক্ষমতার বাইরে হতে পারে। উনি তো নিজের রাত জেগে পাহারাও দিয়েছিলেন, কিন্তু কাউকেই দেখতে পাননি। অথচ সকালে উঠে দেখতেন দেওয়ালে ঠিক ফাটল ধরেছে। এটা বেশ কয়েকবার হওয়ার পর উনি কি করলেন? কি আর করবেন, একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেন। বাধ্য হয়ে রাজমিস্ত্রিকে বলেন, ঠিক আছে, দেওয়ালটা ৩-৪ ইঞ্চি পূর্বে দিকে সরিয়ে আবার গাঁথু। তাতে কি সমস্যা মিটল? মজার ব্যাপার হলো, এবারও দেওয়ালে ফাটল ধরেছিল, কিন্তু সেটা ছিল খুবই সামান্য, আগের মতো অতটা নয়। এখানে আমার একটা প্রশ্ন আছে। পুরোহিত তো পুরো পথটাই ছাড়তে বলেছিলেন, কিন্তু মাত্র ৩-৪ ইঞ্চি সরাতেই সমস্যাটা কমে গেল। তার মানে কি ওই অদৃশ্য শক্তিটিও সামান্য পরিবর্তনে সন্তুষ্ট হয়? ওদের সাথেও কি দর কষাকষি চলে? এটা একটা দারুণ প্রশ্ন তুলেছেন। লোকবিশ্বাসে এমনটা মনে করা হয় যে এই শক্তিগুলোর নিজস্ব কিছু নিয়ম বা বলা যেতে পারে জ্যামিতি আছে। তাদের পথ হয়তো মিলিমিটারের হিসেবে নির্দিষ্ট করা। ৩-৪ ইঞ্চি সরানোটা হয়তো তার পথ পুরোপুরি পরিষ্কার করেনি, কিন্তু বাধাটা তো আগের চেয়ে কমিয়েছে। আচ্ছা আচ্ছা। তাই হয়তো প্রতিরোধটাও কমে গিয়েছিল। এটা অনেকটা নদীর স্রোতের মতো। আপনি যদি একটা বড় বাঁধ দেন, সে তো ভাঙবেই, কিন্তু পাশ দিয়ে সামান্য পথ করে দিলেও সে হয়তো শান্তভাবে বয়ে যাবে। বাহ, দারুণ তুলনা।
আচ্ছা, বাড়ি সম্পূর্ণ হওয়ার পর সেই পুরোহিতকে তো আবার ডাকা হয়েছিল গৃহপ্রবেশের জন্য। তার কি প্রতিক্রিয়া ছিল? তিনি তো পশ্চিমের দেওয়ালটা দেখেই প্রচণ্ড রেগে যান। দীপকে সরাসরি বলেন, আমি বারণ করা সত্ত্বেও তুমি আমার কথা শোনোনি। ওহ, অনেক অনুরোধের পর তিনি পুজো করতে রাজি হন, কিন্তু একটা শর্ত দেন। তিনি পশ্চিমের দেয়ালে মন্ত্র পড়ে একটা যন্ত্র পুঁতে দেন, আর কঠোরভাবে নির্দেশ দেন যে ওই দেয়াল আর পশ্চিম দিকের পুকুরের মাঝখানের পথটা যেন সবসময় একদম ফাঁকা থাকে, এমনকি একটা ঘাস বা গাছও যেন সেখানে না লাগানো হয়। এই যন্ত্র পুঁতে দেওয়াটা আসলে কি? এটা ঠিক কিভাবে কাজ করে বলে বিশ্বাস করা হয়? এই ধরনের ক্রিয়াকে আমরা বন্ধন ক্রিয়া বা এক ধরনের আধ্যাত্মিক বেড়া তৈরি করা বলতে পারি। এই যন্ত্র, যা হতে পারে কোনো ধাতব পাত বা বিশেষ বস্তু, সেটাকে মন্ত্রের মাধ্যমে এমনভাবে শক্তিশালী করা হয় যেন তা একটা অদৃশ্য দেয়ালের মতো কাজ করে। ইন্টারেস্টিং। এটা নেতিবাচক শক্তিকে বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয়। কিন্তু পুরোহিত জানতেন যে শক্তিটা এতটাই প্রবল যে তাকে শুধু আটকে রাখা যাবে না, তাই তিনি পথটা খালি রাখার শর্ত দিয়েছিলেন। একরকম সহ অবস্থানের চেষ্টা আর কি। বেশ, এরপর তো পরিবারটা ওই বাড়িতে থাকতে শুরু করলো। প্রথম দিকে নাকি সব ঠিকই ছিল। হ্যাঁ, প্রথম 6 মাস কোনো সমস্যাই হয়নি। পরিবারটা বেশ শান্তিতেই ছিল। দীপ হয়তো মনে মনে ভাবছিলেন যে পুরোহিতের কথাগুলো সবই ভুল ছিল। কিন্তু এরপর যা ঘটল সেটা কোনো যুক্তিতেই মেলানো যায় না। শীতকালে ধান কাটার পর দীপ কয়েকটি ধানের বোঝা রাখার জায়গা না পেয়ে সেই নিষিদ্ধ পশ্চিমের দেওয়ালে ঠেস দিয়ে রেখে দেন। আর এভাবেই তিনি অজান্তেই সেই অলিখিত চুক্তিটা ভেঙে ফেললেন। পুরোহিতের দেওয়া একমাত্র শর্তটাই তিনি লঙ্ঘন করে বসলেন। পরদিন সকালে তিনি যা দেখেন অবিশ্বাস্য। ধানের বোঝা দুটো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আগুন লেগেছিল? না, ওখানেই তো অদ্ভুত ব্যাপারটা। ধানের বোঝা দুটো পুড়ে ছাই, কিন্তু যেভাবে দেওয়ালে ঠেস দিয়ে রাখা ছিল, ছাই হয়ে ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে, মাটিতে পড়ে যায়নি। বলেন কি? হ্যাঁ, দীপ একটা লাঠি দিয়ে ছোঁয়া দিতেই সেগুলো ভস্ম হয়ে মাটিতে মিশে গেল। এটা কিভাবে সম্ভব? আগুন লাগলে তো ওগুলো হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার কথা। ঠিক এখানেই জাগতিক যুক্তি আর বিজ্ঞানের নিয়ম ভেঙে পড়ছে। সাধারণ আগুন লাগলে তার একটা উৎস থাকে, একটা দহন প্রক্রিয়া থাকে, কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে যেন ধানের প্রত্যেকটা অণুকে এক মুহূর্তে শক্তিহীন করে ছাইয়ে পরিণত করা হয়েছে, যা তার গঠনটাকে ধরে রেখেছিল। এটা কোনো দহন নয়, এটা একটা বার্তা। স্পষ্ট বার্তা। একদম, আমার পথে বাধা সৃষ্টি করো না। এই ঘটনার পর থেকেই তো আসল ভয়ের শুরু। বাড়ির পশ্চিম দিকে নাকি অস্বাভাবিক ঠান্ডা লাগতে শুরু করে। ঘরের বাকি অংশের তাপমাত্রার সঙ্গে ওই জায়গার তাপমাত্রার একটা স্পষ্ট পার্থক্য বোঝা যেত। হ্যাঁ, এই তাপমাত্রা কমে যাওয়া বা কোল্ড স্পট তৈরি হওয়াটা, এটা অলৌকিক উপস্থিতির একটা ক্লাসিক লক্ষণ হিসাবে ধরা হয়। রাতে দেওয়ালে হাঁটার শব্দ শোনা যেত। বিশ্বাস করা হয় কোনো আত্মা বা শক্তি যখন নিজেকে প্রকাশ করে, তখন সে পরিবেশ থেকে শক্তি শোষণ করে, যার ফলে তাপমাত্রা হঠাৎ করে ড্রপ করে যায়। একদিন রাতে দীপ ব্যাপারটা নিজের চোখে দেখার জন্য জানালার পাশে শুয়েছিলেন। রাত 12টা নাগাদ তিনি টের পান ঘরের তাপমাত্রা হাড় কাঁপানোর ঠান্ডায় নেমে গেছে। আর তারপর তিনি যা দেখেন তাতেই তার সমস্ত যুক্তিবাদ চুরমার হয়ে যায়। কি দেখেছিলেন তিনি? তিনি দেখেন এক বৃদ্ধা মহিলা জানালার সামনে দিয়ে হেঁটে বাড়ির প্রধান গেটের দিকে যাচ্ছেন। গা থেকে তীব্র মাছের আষ্টে গন্ধ আর পরনে ভেজা শাড়ি, যেন এইমাত্র পুকুর থেকে উঠে এসেছেন। এই বিবরণগুলো খুব মন দিয়ে লক্ষ্য করুন। বৃদ্ধা মহিলা, ভেজা শরীর, মাছের গন্ধ, পুকুর থেকে আসা এবং শ্মশানের দিকে যাওয়া। হ্যাঁ, শ্মশানের দিকে। এই প্রত্যেকটা লক্ষণ একটা নির্দিষ্ট সত্তার দিকে ইঙ্গিত করছে। স্থানীয় লোককথায় এদের যক্ষী বা জলপরীর মতো জলজ সত্তা বলা হয়, যারা কোনো জলাশয়কে কেন্দ্র করে থাকে। আর তার যে নির্দিষ্ট রুটিন, পুকুর থেকে শ্মশান, এটাও প্রমাণ করে যে এটা কোনো উদ্দেশ্যহীন ভূতের ঘোরাফেরা নয়। এর একটা নির্দিষ্ট কারণ এবং গন্তব্য আছে। থেকে তান্ত্রিক এনে হাতে কালির তাবিজও বাঁধা হয়, কিন্তু তাতেও কি সমস্যা মেটে? সাময়িক স্বস্তি হয়তো পাওয়া গিয়েছিল, কিন্তু মূল সমস্যা তো সমাধান হয়নি। কারণ সমস্যাটা তো বাড়ির বাইরে ছিল না, ছিল বাড়ির ঠিকানাতেই। তাবিজ হয়তো একটা সাময়িক বর্মের কাজ করতে পারে, কিন্তু আপনি যদি আগুনের মধ্যেই দাঁড়িয়ে থাকেন, বর্ম আপনাকে কতক্ষণ বাঁচাবে? ঠিক। আর এরপরই ঘটে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা।
দ্বীপের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বড় ছেলে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা যায়। আর এখানেই গল্পটা একটা নির্ণায়ক মোড় নেয়। যখন পরিবারটা শোকের সবচেয়ে দুর্বল, ঠিক তখনই হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাদের আরও বড় বিপদের মুখে পড়তে হয়। অশৌচ পালন। একদম। অশৌচ পালনের জন্য পরিবারের সদস্যদের ১৩ দিনের জন্য সমস্ত তাবিজ, মাদুলি বা ঐশ্বরিক সুরক্ষা কবচ খুলে রাখতে হয়। আচ্ছা, এই নিয়মটা তো খুব অদ্ভুত। মানে একদিকে পরিবার শোকে কাতর, আর ঠিক তখনই তাদের আধ্যাত্মিক সুরক্ষা খুলে ফেলতে হচ্ছে। এটা কি নিছকই কাকতালীয়, নাকি ওই অশুভ শক্তি এই সুযোগেরই অপেক্ষায় ছিল বলে আপনার মনে হয়? এটা একটা দারুণ পয়েন্ট। লোকবিশ্বাসে মনে করা হয় এই সময়টাতেই মানুষ আধ্যাত্মিকভাবে সবচেয়ে দুর্বল এবং উন্মুক্ত থাকে। শোকের কারণে তাদের মানসিক শক্তিও তলানিতে থাকে। তাই এটা শুধু সুযোগ নয়, এটা আক্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময়। সেই শক্তিটা যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। আর ঠিক তাই হলো। অশৌচের তৃতীয় রাতে দ্বীপের মেয়ের উপর ভর হয়। ও বাবা! মেয়েটি হঠাৎ করে স্থানীয়ভাবে পিছন দিকে বেঁকে যায়, তার মাথা মাটিতে ঠেকে যায়, আর সে চিৎকার করে বলতে থাকে, আমি ওকে নিয়ে যাব। ভাবা যায় দৃশ্যটা? এটা সরাসরি আক্রমণের নিদর্শন। এতক্ষণ যা কিছু ঘটছিল তা ছিল পরোক্ষ ক্ষতি করা, ভয় দেখানো। কিন্তু এবার সে শক্তিটা পরিবারের ভেতরে ঢুকে তাদেরই একজনকে মাধ্যম হিসাবে ব্যবহার করছে। এরপর তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেয়েটা কাঁচা মাছ খেতে শুরু করে। তাকে একদিন ভোরবেলার শ্মশানে পাওয়া যায়। সর্বনাশ! বাড়ির ভেতরে প্রায়ই ভেজা পায়ের ছাপ দেখা যেত, আর পশ্চিমের দেওয়াল থেকে কান্নার আওয়াজ আসত। এমনকি মেয়েটা একবার তার মায়ের শাড়ির আঁচলে আগুনও লাগিয়ে দেয়। আর দ্বীপের দ্বিতীয় ছেলেও এক ডাক্তারের ভুল ইঞ্জেকশনে প্রায় মরতে বসেছিল। পুরো পরিবারটা যেন ধ্বংসের মুখে। আক্রমণের ধরনটা লক্ষ্য করুন। প্রথমে অর্থনৈতিক ক্ষতি, তারপর পরিবারের সবচেয়ে দুর্বল সদস্য অর্থাৎ সন্তানের মৃত্যু, আর সব শেষে পরিবারের বাকি সদস্যদের ওপর সরাসরি শারীরিক ও মানসিক আক্রমণ। শক্তিটা যেন ধীরে ধীরে পরিবারের সমস্ত প্রতিরোধ, সমস্ত আশাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছিল। এই অবস্থায় যখন সব আশা শেষ, তখন তারা ওই অঞ্চলের এক পরিচিত গুণিন ধুরি মাতার কাছে যান। তিনি নাকি দেখেই বলে ওঠেন, আমি জানতাম তোমরা আসবে। লোকবিশ্বাসের জগতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা শুধু তন্ত্রক্রিয়াই করেন না, তারা মানুষের ভয়, বিশ্বাস আর সামাজিক কাঠামোকে বোঝেন। ধুরিমাতায় এই কথাটা হয়তো তার আধ্যাত্মিক ক্ষমতার পরিচায়ক, অথবা হতে পারে তিনি খুবই দূরদর্শী এবং অভিজ্ঞ। ধুরিমাতা এসেই দীপকে বলেন যে তার একটা ভুলের জন্যই আজ পরিবারের এই অবস্থা। তিনি ব্যাখ্যা করেন, ওই বাড়ির পশ্চিমের পথটা আসলে এক যক্ষী, যে প্রতিদিন পুকুর থেকে উঠে শ্মশানে যেত। যেটা পুরোহিত মশাইও বলেছিলেন। একদম। দীপ বাড়ি তুলে, দেওয়াল তুলে তার পথ আটকে দিয়েছিলেন বলেই সে এত ক্ষুব্ধ। পুরোহিত তাকে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু তিনি শোনেননি। এই ব্যাখ্যাটা দেখুন, সমস্ত বিচ্ছিন্ন ঘটনাকে, পুকুর, মাছের গন্ধ, ভেজা শরীর, শ্মশানের দিকে যাত্রা, পশ্চিমের পথের ওপর আক্রোশ, সব কিছুকে এক সূত্রে বেঁধে ফেলে। দ্বীপের আধুনিক যুক্তিবাদ এক প্রাচীন শক্তিকে ক্রুদ্ধ করেছিল, যার নিয়মকানুন আমাদের জাগতিক তর্কবুদ্ধির সম্পূর্ণ বাইরে। এরপর ধুরিমাতা যে ক্রিয়াটা করেন সেটাও বেশ অদ্ভুত। তিনি 4টি কালো মুরগি, মাটির পাত্র আর পেরেক নিয়ে তাদের বাড়িতে আসেন। বাড়ির 4 কোণে 4টি পেরেক পুঁতে দিয়ে বলেন, সেই যক্ষী আর কোনোদিন এই পরিবারের ক্ষতি করতে পারবে না। তিনি শক্তিটিকে একেবারে বেঁধে দেন। হ্যাঁ, এই পেরেক পোতার বিষয়টা কি? এটাকেও বন্ধন ক্রিয়া বা সীমানা নির্ধারণ বলা হয়। বাড়ির 4টি কোণ তার ভৌগোলিক সীমানাকে চিহ্নিত করে। এই 4 কোণে মন্ত্রপুত পেরেক পুঁতি দিয়ে একটা শক্তিশালী আধ্যাত্মিক সুরক্ষা বলয় বা এনার্জি ফিল্ড তৈরি করা হয়। এর মূল উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে কোনো নেতিবাচক শক্তিকে আটকে দেওয়া বা তার প্রবেশ চিরতরে নিষিদ্ধ করা। আর ওই কালো মুরগিগুলো? ওগুলো সাধারণত সেই শক্তিকে সন্তুষ্ট করার জন্য বা উৎসর্গ হিসাবে ব্যবহৃত হয়। এই ঘটনার পর দ্বীপের জীবনে নাকি আমূল পরিবর্তন আসে। ঘোর অবিশ্বাসী যুক্তিবাদী দ্বীপ হয়ে ওঠেন পরম আস্তিক। তিনি এখন নিয়মিত পূজা করেন, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? কি? জীবনটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করেছে। এটা অসাধারণ একটা তথ্য। এটা প্রমাণ করে যে তিনি শুধু ভয় পেয়ে আস্তিক হননি, তিনি প্রকৃতির সেই শক্তিকে সম্মান করতে শিখেছেন। তিনি যা শিখেছেন তা কোনো বই পড়ে শেখা যায় না,
তাকে জীবনের সবচেয়ে কঠিন মূল্য দিয়ে শিখতে হয়েছে। ঠিক। এই কাহিনীটা আধুনিক যুক্তিবাদ আর প্রাচীন বিশ্বাসের মধ্যেকার দ্বন্দ্বকে খুব খুব স্পষ্টভাবে তুলে ধরে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই ঘটনাটা হয়তো আমাদের ভাবতে সাহায্য করে যে বিশ্বাস আর অবিশ্বাসের সীমারেখাটা আমরা হয়তো সবসময় ঠিকভাবে আঁকতে পারি না। এটা আমাদের জন্য একটা বেশ অস্বস্তিকর প্রশ্নও রেখে যায়, তাই না? আমরা তো প্রতিদিন নিজেদের সুবিধার জন্য কত দালান তুলছি, রাস্তা বানাচ্ছি, জঙ্গল কেটে ফেলছি। আমরা কি জানি আমাদের চারপাশে এমন কত অদৃশ্য পথ বা শক্তি প্রবাহ রয়েছে যা আমরা আমাদের অজান্তেই প্রতিদিন লঙ্ঘন করছি? হয়তো আমরা এমন কোনো প্রাচীন নিয়ম ভাঙছি যার পরিণতি সম্পর্কে আমরা আজ সম্পূর্ণ অজ্ঞ।